আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত। দেশ এবং বিদেশ যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে। আজকে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটি হলো ফ্যামিলি ম্যাটার, অর্থাৎ পারিবারিক মোকদ্দমা। এখন এই পারিবারিক মোকদ্দমা বলতে আসলে আমরা কী বুঝি, পারিবারিক মোকদ্দমা কত ধরনের হতে পারে এবং উক্ত মোকদ্দমা কোন কোন আদালতে বিচার্য, এবং যৌথ যে সম্পত্তি আমরা প্রাপ্ত হই ওয়ারিশ সূত্রে, সেই সম্পত্তিগুলো কিভাবে বণ্টিত হতে পারে এবং যদি সেই ক্ষেত্রে বিপত্তি ঘটে তাহলে করণীয় কী ইত্যাদি সম্পর্কেই মূলত আজকে আলোচ্য বিষয়। তো আশা করি সবাই সাথে থাকবেন। যারা ইতিপূর্বে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সুপ্রিয় শ্রোতা, প্রথমেই আসা যাক যে পারিবারিক মোকদ্দমাটা কেন হয়, পারিবারিক মোকদ্দমার উদ্ভবের কারণ। পারিবারিক মোকদ্দমা সাধারণত আমরা বুঝি যে পরিবার সংক্রান্ত যে মামলা মোকদ্দমাগুলো হয়ে থাকে। এখন পরিবার সংক্রান্ত মামলা মোকদ্দমা বলতে এটাই বোঝায় যে অনেক সময় যে ডোমেস্টিক ভায়োলেন্স ঘটে, অর্থাৎ পরিবারে নানা রকম অহিংস ঘটনা ঘটে এবং সেই ঘটনার প্রেক্ষিতে আমরা প্রায়শই আদালতের শরণাপন্ন হই। এই পারিবারিক যে মোকদ্দমাগুলো সেটি সাধারণত 5টি ক্যাটাগরিতে হয়ে থাকে। প্রথমত, যদি কোনো স্বামী তার স্ত্রীর যদি ভরণ পোষণ না করে থাকে সেই ক্ষেত্রে ভরণ পোষণের জন্য সে মামলা করতে পারে। আবার যদি স্বামী স্ত্রীর ভিতরে বাচ্চাদের নিয়ে যদি গার্ডিয়ানগত কোনো সমস্যা ঘটে থাকে, অর্থাৎ কার কাছে বাচ্চা থাকবে, কে বাচ্চার লিগ্যাল গার্ডিয়ান হবে, এই নিয়ে যদি কোনো ঝামেলা হয়ে থাকে তাহলে বাচ্চার কাস্টডি সংক্রান্ত মোকদ্দমা করা যায়। আবার যদি দেনমোহরগত কোনো সমস্যা হয়ে থাকে, অর্থাৎ বিয়ের পর তালাক হয়ে গেল এবং স্ত্রীর যে প্রাপ্য দেনমোহর সেটা স্বামী কর্তৃক দেওয়া হয়নি, অর্থাৎ স্বামীর উচিত ছিল তার স্ত্রীর দেনমোহর পরিশোধ করা কিন্তু সে পরিশোধ করেনি, সেই ক্ষেত্রে স্ত্রী তার প্রাপ্য যে দেনমোহর সেটা পাওয়ার জন্য স্ত্রী আদালতের দ্বারস্থ হতে পারেন, যেটাকে আমরা দেনমোহরের মামলা বলে থাকি। তাহলে এই যে 3টা মামলা, অর্থাৎ দেনমোহর, ভরণ পোষণ এবং সন্তানের কাস্টডি, এই যে 3টি হলো দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা। আর যদি স্ত্রীর প্রতি স্বামী যদি অত্যাচার করে থাকে অথবা স্ত্রী যদি স্বামীর প্রতি কোনো অত্যাচার করে থাকে তাহলে সেই নির্যাতনের মামলা করা যায়, যেটা ফৌজদারি আদালতে করতে হয়। এবং যদি যৌতুক দাবি করে সেই ক্ষেত্রে স্বামী স্ত্রীর প্রতিও যৌতুক দাবি করতে পারে, অথবা স্ত্রীও কিন্তু স্বামীর প্রতি যৌতুক দাবি করতে পারে। যদিও আমাদের সমাজে সাধারণত আমরা দেখে থাকি যে স্ত্রী নালিশ করে যে স্বামী যৌতুক চায়, কিন্তু অনেক ঘরই আছে, অনেক সংসারই আছে যেখানে স্ত্রী বরং স্বামীর কাছে নানা রকম যৌতুক চায়, অর্থাৎ স্বামীর শ্বশুরবাড়ি থেকে নানা রকম চাপ দিতে থাকে ইনিয়ে বিনিয়ে, এবং যেগুলো যৌতুকের শামিল। তাহলে আমরা এই যে 5 প্রকারের মোকদ্দমা পাইলাম ফ্যামিলি সংক্রান্ত, তার ভিতরে 3টে হলো দেওয়ানি প্রকৃতির আর 2টি হলো ফৌজদারি প্রকৃতির। এর বাইরেও আরও দেওয়ানি প্রকৃতির মামলা আছে, যার ভিতরে অন্যতম হলো ইজমালি সম্পত্তি নিয়ে ভাগ বটোয়ারার মামলা। অর্থাৎ ইজমালি সম্পত্তি, বাবার সম্পত্তি অথবা মায়ের সম্পত্তি অথবা ভাইয়ের সম্পত্তি, কোনো এক ভাই পুরোটা দখল করছে, অথবা ভাই দখল করে আছে বোনদেরকে বঞ্চিত করে, অথবা ভাই বোন মিলে কোনো একটা ভাইকে মনে করেন কোণঠাসা করে রাখছে। এরকম নানা রকম ঝটকি ঝামেলা আমাদের সমাজে অহরহ হয়ে থাকে, এবং এই জন্য আমরা সাধারণত দেওয়ানি আদালতে গিয়ে কি করি, বন্টন মামলা করে থাকি, অর্থাৎ আমার প্রাপ্য যে অংশটুকু সেটিও আমাকে বুঝিয়ে দেয়া হোক, যেটাকে
এসআর অ্যাক্টের ভাষায় বলা হয় যে আমি যেটা চাই সেটা আমাকে দিতে হবে, অর্থাৎ আমার যেটা প্রাপ্য সেটা আমাকে দিতেই হবে, এর বাইরে আর কোনো প্রতিকার নেই। সুতরাং সেই প্রতিকারটা কি? বন্টন। অর্থাৎ আমার যে সাহাম, আমার যে হিস্সা, সেই হিস্সা অনুযায়ী আমাকে বুঝিয়ে দেওয়া হোক। আর যখনই এটা বুঝিয়ে দেওয়া হয় না তখনই কিন্তু এই দেওয়ানি মামলার উদ্ভব ঘটে। এবং এই মামলাটা সাধারণত জেলা যে জজ কোর্ট থাকে সেই জেলা জজের আন্ডারে যে কোর্টগুলো থাকে, সহকারী জজ, সিনিয়র সহকারী জজ এবং যুগ্ম জজ অর্থাৎ যুগ্ম জেলা জজ, এই যে 3 প্রকারের যে কোর্ট, এই কোর্টগুলোতে মামলা করা হয়। এখন অনেকে প্রশ্ন করবে যে তাহলে আমি কোন আদালতে মামলা করব? এখানে তো 3টা আদালতের কথা বলা হয়েছে, যে সহকারী জজ, সিনিয়র সহকারী জজ এবং যুগ্ম জেলা জজ। দেখুন, সহকারী জজের আদালতে হলো 1 থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত যে জমির মূল্য, সেই মামলাগুলো সহকারী জজ আদালতে করা হয়। এবং 15 লক্ষ 1 টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত সিনিয়র সহকারী জজ আদালতে, এবং 25 লক্ষ ঊর্ধ্বে যত টাকারই হোক না কেন সেইটা সাধারণত যুগ্ম জেলা জজ আদালতে মামলাটা করতে হয়। অর্থাৎ জমির যে মূল্য, সেই মূল্য আনুপাতিক হারে কোর্টটা নির্ধারণ হয়ে থাকে। তো যাই হোক, এই হলো ফ্যামিলি সংক্রান্ত মামলা মকদ্দমা। এর বাইরেও কিছু কিছু মামলা থাকে, কিন্তু মোস্ট যে ভাইটাল ইস্যুগুলো সেটা হলো এই 5টা হলো ফ্যামিলি সংক্রান্ত, এবং তার বাইরে যেটা হলো আলাদা সেটা হলো বন্টন। এই মামলাগুলোই সাধারণত ফ্যামিলি সংক্রান্ত। এখন এই মামলাগুলোর ভিতরে আমরা পাইলাম যে বন্টন মামলাটা কোথায় করতে হয়। এখন আসি যে ফ্যামিলি যে কোর্টের যে 5টা মামলার কথা বললাম, অর্থাৎ বাচ্চার কাস্টডি এবং দেনমোহর এবং ভরণ পোষণ, এই 3টি মামলা করা হয় সাধারণত সহকারী জজ আদালতে। আর যে 2টি আছে সেটা হলো, একটা হলো যে নির্যাতন, নারী অথবা পুরুষ যে নির্যাতন, সেই নির্যাতনের মামলাটা করা হয় মেট্রোপলিটন এরিয়ায় হয়ে থাকে, তাহলে মেট্রোপলিটন যে আদালত আছে সেই আদালতে। আর যদি মেট্রোপলিটনের বাইরে হয়ে থাকে, অর্থাৎ মহানগরের বাইরে হয়ে থাকে, বাইরের যে থানাগুলো সেগুলোতে, তাহলে সেই মামলাগুলো করা হয় সাধারণত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে। তাহলে চিফ জুডিশিয়াল বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, এই 2টা কোর্টে সাধারণত করা হয় নারী নির্যাতন বা পুরুষ নির্যাতন এবং হলো যৌতুক, এই 2টি মামলা। ভরণ পোষণ, দেনমোহর এবং সন্তানের কাস্টডি, এই 3টে সাধারণত সহকারী যে জজ থাকে সহকারী জজ আদালতে এই 3টি মামলা করতে হয়। সুপ্রিয় শ্রোতা, তাহলে আজকে আমরা যে আলোচনাটা করলাম সেটা মূলত হলো যে ফ্যামিলি সংক্রান্ত যে মামলাগুলো হয় এবং সেই মামলাগুলো কোথায় করতে হয় সেগুলি, এবং বন্টন মামলা এবং বন্টন মামলার কোথায় করতে হয়। এখন আসি এই মামলাগুলো করতে আমাদের কি কি কাগজপত্রের দরকার হতে পারে। ফ্যামিলি সংক্রান্ত যে 5টা মামলা, তার ভিতরে দেনমোহর, ভরণপোষণ এবং কাস্টডি, এইগুলির জন্য আপনার মোস্ট ইম্পর্টেন্ট যে কাগজগুলো লাগবে সেটা হলো আপনার বিয়ের যে কাবিননামা সেটা, আপনার এনআইডি কার্ড, এবং আপনার বাচ্চা থাকলে বাচ্চার জন্ম সনদ, যে ক্ষেত্রে কাস্টডি নেবেন সেই ক্ষেত্রে বাচ্চার জন্ম সনদ, এই কাগজপত্রগুলো লাগবে। এবং নারী নির্যাতন এবং যৌতুক, এই ক্ষেত্রে নারী নির্যাতনের ক্ষেত্রে যেটা খুবই ইম্পর্ট্যান্ট সেটা হলো যে আপনার ডাক্তারি সার্টিফিকেট লাগবে, এবং ডাক্তারি সার্টিফিকেট লাগবে। আপনাকে যে মারধর করা হয়েছে, আপনাকে যে শারীরিকভাবে অ্যাসাল্ট করা হয়েছে, সেই জন্য আপনাকে ডাক্তারি সার্টিফিকেট লাগবে, এবং কোনো কোনো ক্ষেত্রে জিডি করা হয় এবং জিডির সেই কাগজ এবং আপনার এনআইডি কার্ডের ফটোকপি, এগুলো নিয়ে আপনি মামলা করতে পারবেন। তদ্রূপ যৌতুকের মামলায়ও আপনার কাবিননামা লাগবে, এবং কবে কত টাকা আপনাকে যৌতুক চেয়েছে সেই যে রেকর্ডগুলো সেগুলো লাগবে, এবং আপনার এনআইডি কার্ড লাগবে। এগুলো নিয়ে আপনি উক্ত মামলা করতে পারবেন। আর বন্টন যে মামলা, বন্টন মামলা করতে হলে আপনাকে যে কাগজপত্রগুলো দরকার হবে তার ভিতরে অন্যতম হলো আপনার সিএস থেকে একদম বর্তমান অবধি যে রেকর্ডগুলো আছে সেই রেকর্ডের সকল রেকর্ডের
কপিগুলো লাগবে এবং যদি মাঝখানে যদি কোনো বেচা বিক্রি হয়ে থাকে সেই দলিলগুলোও লাগবে এবং এই কাগজপত্র যদি আপনার থাকে তাহলে আপনি উক্ত মামলা করতে পারবেন। তাহলে সুপ্রিয় শ্রোতা, আজকে এ পর্যন্তই। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।